নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বক্তব্যে অস্পষ্টতার ধূম্রজাল, রাজনৈতিক দলগুলো হতাশ। রূপপুর বিদ্যুৎ প্রকল্পে টিউলিপের দুর্নীতি নিয়ে ব্রিটেনে তোলপাড়, চাপের মুখে মন্ত্রিত্ব। ইসলামী ব্যাংকের এক শাখা থেকে এস আলমের 1100 কোটি টাকা লুট, 58 জনের বিরুদ্ধে দুদকের মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে সংবাদে, সাথে আছি আমি ফারহানা রূপা। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: কক্সবাজার সৈকতে জনপ্রিয় হয়ে উঠেছে প্যারাসেইলিং, রোমাঞ্চকর বিনোদনে পর্যটকরা খুশি। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের ভিন্ন ভিন্ন বক্তব্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দেখা দিয়েছে হতাশা। দলগুলোর নেতারা বলছেন, সব ধরনের বিভ্রান্তি দূর করে দ্রুত নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই সময়সীমার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। পরদিন এক সংবাদ সম্মেলনে তার প্রেস সচিব শফিকুল আলম জানান, 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন হতে পারে। কিন্তু তাদের এই বক্তব্যে ধূম্রজালের সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছে বিএনপির পক্ষ থেকে বলে আসছি, আরও আগেও বলেছি যে আমাদের নির্বাচনের ব্যাপারে একটা সুদৃষ্ট রূপরেখা আমাদের সামনে, জাতির সামনে দেওয়া দরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেভাবে বলেছেন, এটা আমার মনে হয় প্রধান উপদেষ্টার জায়গা থেকেই এই বিতর্কটা দূর করে দেওয়া দরকার। ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিচ্ছেন সেখানে কিন্তু সেইভাবেও এটা বলেননি। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রসঙ্গক্রমে উনি এটা বলেছেন, ওইটাকে আমরা সিরিয়াসলি দিতে পারি। আমি উপদেষ্টা বা তার প্রেস সচিবের বক্তব্য অত সিরিয়াসলি দিচ্ছি না। রাজনীতিবিদরা বলছেন, পতিত সরকারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদেরকে অপসারণ না করা পর্যন্ত সরকার তার কোনো টার্গেটেই পৌঁছাতে পারবেন না। একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, ভালো মানের নির্বাচন করবার জন্য এই ন্যূনতম সংস্কারটুকু করা দরকার। ওইটাই আপনার টার্মস অফ রেফারেন্স, এটা করতেই হবে। যদি মানে কদ্দূর করতে পেরেছেন, তাহলে আমি যেটা আশা করি তার কাছাকাছি যাইনি। এটা শেখ হাসিনা তার দোসররা কিছু অংশ নিয়ে পালিয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া আবর্জনাগুলো তো আপনি পরিষ্কার করতে পারলেন না, এখনও করতে পারেননি। যত দ্রুত সম্ভব এদেরকে ছাঁটাই করে দেন। সংস্কারের নামে নির্বাচনের জন্য খুব বেশি সময় নেওয়াটাও ষড়যন্ত্রকারীদের জন্য সুযোগ বয়ে আনতে পারে বলে মন্তব্য করেন তারা। দোমান রয়েছে এটা নির্বাচন। সিরাত আল মুস্তাকিম, 21শে টেলিভিশন, ঢাকা। পরিষ্কার। এবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে উঠে এলো শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির খবর। প্রতিবেদনে জানানো হয়, তাদের বিরুদ্ধে 59,000 কোটি টাকার আত্মসাতের অভিযোগ তদন্ত হচ্ছে। এনে প্রশ্নের মুখে পড়েছে টিউলিপের মন্ত্রিত্ব। মাহতাব মিনহাজের প্রতিবেদন। 2013 সালে ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি সই হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। চুক্তি সইয়ের সময় সরকারি প্রতিনিধি দলের অংশ হিসেবে শেখ হাসিনার সঙ্গে যান তার ভাগ্নি ব্রিটেনের লেবার সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, মন্ত্রী টিউলিপের উপর ব্রিটেনের আর্থিক খাতের দুর্নীতি দূরীকরণের দায়িত্ব থাকলেও তার বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। এ নিয়ে বিরোধী রক্ষণশীলদের সরব হতে দেখা গেছে। তারা টিউলিপের মন্ত্রীপদে থাকা নিয়েও প্রশ্ন তুলছেন। টিউলিপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ডেইলি মেইল, তবে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এটা ছাড়াও মন্ত্রী হওয়ার পর টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যে আরেকটি তদন্ত হয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, টিউলিপ 14 মাস ধরে লন্ডনে তার সম্পদের তথ্য গোপন করেছেন।
এর আগে একই পত্রিকা খবর প্রকাশ করে 5 কক্ষের 20 লাখ পাউন্ডের একটি বাড়িতে থাকেন টিউলিপ। খালা শেখ হাসিনার রাজনৈতিক মিত্রতাকে কাজে লাগান বলেও প্রতিবেদনে জানানো হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি প্রসঙ্গে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গণমাধ্যমে 1000 কোটি ডলার ঘুষের অভিযোগ উঠেছে। সে অর্থের 90% ছিল ক্রেমলিনের কাছ থেকে তৎকালীন হাসিনা সরকারের ঋণ। এর মধ্যে 59,000 কোটি টাকা মালয়েশিয়ার ব্যাংকগুলোর মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে হাসিনা ও রেহানা পরিবারের সদস্যদের বিরুদ্ধে। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংকের চট্টগ্রাম চাক্তাই শাখা থেকে এস আলম গ্রুপ লুট করেছে 1092 কোটি টাকা। ঋণের নামে এই অর্থ লুটপাট হয়েছে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলমের নেতৃত্বে। ব্যাংক লুটের ঘটনায় জড়িত 58 জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিস্তারিত দীপু শিকদার রিপোর্টে। হাসিনা সরকারের 15 বছরে ব্যাংক খাত থেকে লুট হয়েছে 17 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে বিতর্কিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবার সংশ্লিষ্টরা লুট করে অন্তত 10 বিলিয়ন ডলার। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান বলছে, এস আলমের ছেলে আহসানুল আলম চেয়ারম্যান থাকাকালীন তার সহায়তায় ইসলামী ব্যাংকের চট্টগ্রাম চাক্তাই শাখা থেকে লুটপাট হয় 1092 কোটি টাকা। জড়িত ব্যাংকটির সাবেক এমডি, পরিচালক সহ 34 কর্মকর্তা। এই একটা পরিবার কাছে এতগুলো ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, নট অনলি ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও নিয়ে গেছে। এটা তো তখনকার সরকারের মদদেই এবং তাদের পেট্রোনাইজেশনে গিয়েছে। ঋণের নামে দুঃসম্পর্কের আত্মীয় গোলাম সারোয়ার চৌধুরীর মেসার্স মুরাদ এন্টারপ্রাইজকে ব্যবহার করেন এস আলম। জড়িত 58 জনকে আসামি করে মামলা করেছে দুদক। মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের নামে 1092.46 কোটি টাকা ঋণ দেখিয়ে তা আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অপরাধে আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল মাওলা সহ পরিচালনা পর্ষদের 14 জন এবং এস আলমের 2 ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। এদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে থাকা এস আলম ও তার পরিবারের সদস্যদের 125টি অ্যাকাউন্ট অবরুদ্ধ করতে বিশেষ জজ আদালতে আবেদন করেছে দুদক। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে ব্যাংক লুটের চেষ্টা করেছিল 3 তরুণ। পুলিশ জানিয়েছে অ্যাডভেঞ্চারের বশে একজন কিডনি রোগীর চিকিৎসার জন্য তারা এই কাজটি করে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় প্রায় 4 ঘন্টা জিম্মি রাখে ব্যাংক কর্মী ও গ্রাহকদের। তবে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে তারা। এই তরুণদের কাছ থেকে উদ্ধার করা হয় 4টি খেলনা পিস্তল, 4টি চাকু ও একটি ড্রিল মেশিন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভাঙতে পারেনি ব্যাংকের ভৌটো। সুমাইয়া খানের রিপোর্ট। দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দেয় 3 কিশোর। 4 ঘন্টা জিম্মি করে রাখে ব্যাংক কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও আইন শৃঙ্খলা বাহিনী ব্যাংকটি ঘিরে ফেলে। জিম্মিকারীরা 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। 3 তরুণকে আটক করে। উদ্ধার করে নগদ 18 লাখ টাকা, 4টি খেলনা পিস্তল, 2টি চাকু, একটি লোহার পাইপ ও একটি ব্যাগ। পরে ব্রিফিংয়ে পুলিশ জানান, মুভি দেখে অনুপ্রাণিত হয়ে অ্যাডভেঞ্চারের জন্য ব্যাংক ডাকাতির চেষ্টা করে তারা। মুভি এই সমস্ত দেখা বা ভিডিও দেখা, এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। আটক হওয়ারা পুলিশকে বলেছে, মৃত্যু পথযাত্রী এক কিডনি রোগীকে বাঁচাতে ব্যাংক ডাকাতি করতে আসেন তারা। ওরা বলেছিল যে একজন মৃত্যু শয্যায় একটা রোগীকে, কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার, এই টাকাটা তারা দিতে চায়। তারা যে রোগীর ঠিকানা দিয়েছেন সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ। তো তারপরে আমরা বলেছি যে তারা টাকা। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। ইজতেমা ময়দানে সংঘর্ষ প্রাণহানির ঘটনায় মাওলানা সাদপন্থী 29 জনের নাম সহ অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করে মামলা হয়েছে। গতরাতে মাওলানা জুবায়েরপন্থী সুরায়ে নিজামের সাথী SM আলম হোসেন বাদী হয়ে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় এ মামলা করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। মামলায় উল্লেখ করা হয়, আসামিরা মাওলানা সাদ কান্ধলবির অনুসারী। এর আগে মঙ্গলবার মধ্যরাতে ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে 4 জন নিহত হয়, আহত হন শতাধিক।
দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আর সম্প্রতি বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা সিরিয়া হয় এ বছরের রানার আপ। ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ দেশ নয়, ইকোনমিস্টের সেরা দেশ বেছে নেওয়া হয় গত এক বছরের কোনো দেশটি সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে। বাংলাদেশ সহ এবারের চূড়ান্ত তালিকায় ছিল সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। তবে চুলচেরা বিশ্লেষণের শেষ পর্যন্ত সবাইকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। বিবেচনায় আসে ছাত্রদের নেতৃত্বে জুলাই আগস্টের আন্দোলন। এর মাধ্যমে ক্ষমতাচ্যুত হন 15 বছর ধরে দেশ শাসন করা শেখ হাসিনা, যার আমলে বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ ও দুর্নীতি হয়। পরে নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। রাজশাহীতে জমজমাট ফুটপাতের হলিডে মার্কেট, 3 কোটি টাকার বেশি বেচাকেনা। আবার আমন্ত্রণ 21 সংবাদে। বিশ্বের অন্যতম দীর্ঘ কক্সবাজারের সমুদ্র সৈকতে জনপ্রিয় হয়ে উঠেছে প্যারাসেইলিং। বেড়েছে প্রতিষ্ঠানের সংখ্যাও। সাগরে ভ্রমণে এসে রোমাঞ্চকর বিনোদনের স্বাদ নিতে পেরে খুশি পর্যটকরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। উপরে অন্তহীন নীলাকাশ, নিচে একদিকে পাহাড়, অন্যদিকে উত্তাল সমুদ্র। পাখির মতো ডানা মেলে রোমাঞ্চকর এই দৃশ্য দেখতে কার না মন চায়। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের মেরিন ড্রাইভের দক্ষিণ পাশের সৈকতে বেশ কয়েক বছর ধরে প্যারাসেলিংয়ে এমন আনন্দ উপভোগ করতে পারছেন পর্যটকরা। প্যারাশুটে বাঁধা মানুষটি ঘড়ির মতো উড়তে থাকে, আর একটি স্পিডবোট তাকে টেনে নিয়ে যাবে সমুদ্রে। এর জন্য খরচ হয় 2,500 টাকা। চাহিদা বাড়ায় গড়ে উঠেছে 6টি প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল 10টা থেকে সূর্যাস্ত পর্যন্ত প্যারাসেলিংয়ে সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি পর্যটকরা। একবার যে করবে সেই বুঝতে পারবে, না করলে ওইটার অনুভূতি কেমনে ফিল করবো। কিন্তু ওইখানে যে সূর্যের কাছে দেন পানিতে পা ডুবানোর এক্সপিরিয়েন্স পুরাই আলাদা। চারিপাশে পাহাড় আছে, সাগর আছে, নীল পানি, ফিলিংসটাই অন্যরকম লাগছে। আর ভয়ের কোনো ইয়ে নেই। ভয় তো তেমন লাগে না, বাট একটু নার্ভাসনেস তো কাজ করেই আর কি। তো সব মিলে সুন্দর। ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। প্যারাসেলিংয়ের যে বিনোদনটা আছে, সর্বক্ষণিক আমরা 100% চেষ্টা করি যে নিরাপদ দেওয়ার চেষ্টা করে চালিয়ে আমরা তাদেরকে বিনোদন দিয়ে যাচ্ছি। এই ফান্ডটা হচ্ছে যে কি সম্পূর্ণ রিস্ক, কিন্তু তবুও আমরা করতেছি, করেই ঠিকই, কিন্তু এবং সেফটি এবং সিকিউরিটি মেনটেন করতে হবে। পর্যটন কর্তৃপক্ষ বলছে প্যারাসেলিং প্রতিষ্ঠানে কর্মরতদের প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। আবহাওয়া যদি অনুকূল থাকে তখনই কেবল প্যারাসেলিং করা যাবে এবং সকাল থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত, অর্থাৎ অন্ধকার হওয়ার আগেই প্যারাসেলিং কার্যক্রমটা বন্ধ করে দিতে হবে। তো এই বিষয়গুলো আমরা মনিটরিং করে যাচ্ছি। দক্ষ জনবল না হলে প্যারাসেলিং খুবই ঝুঁকিপূর্ণ বলেও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। রাজশাহীতে জমজমাট মধ্যবিত্তের সুপার শপ ফুটপাতের হলিডে মার্কেট। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর থাকে মার্কেটটি। বিক্রি ছাড়া 3 কোটি টাকা। খুশি ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্রেতারা। হাসান আল মুবিনের ক্যামেরা রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যের ডেস্ক রিপোর্ট। নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে কুমারপাড়া মোড় পর্যন্ত প্রায় 1/4 কিলোমিটার রাস্তা। দুপাশ জুড়ে বসেছে সারি সারি দোকান। সপ্তাহের একদিন বিভিন্ন বয়সীদের রং বেরঙের কাপড় নিয়ে বসেন 3 শতাধিক দোকানি। আমার তো বসে এখানে শুক্রবার, খালি অন্যদিন না, খালি শুক্রবার। অনেকেই আছে বাইরের ব্যবসায়িক, আবার অনেকেই আমরা স্থানীয় ব্যবসায়িক আছি। স্বল্প মূল্যে কাপড় মেলে এখানে। শীত মৌসুম হওয়ায় দোকানের শোভা পাচ্ছে শীতের পোশাক। এই মালগুলো সব তাইওয়ানের, আমরা চিটাগাং থেকে এনে ইনপুট করে আমরা এখানে বিক্রি করছি। শীত যতটা হবে ততটা ব্যবসা উন্নত হবে আর কি। দোকানগুলোতে সবসময় ক্রেতাদের ভিড়।
কম দামে কাপড় কিনতে পারায় খুশি তারা। ব্যবসায়ীরা জানান হলিডে মার্কেটে বিক্রি হয় 3.5 থেকে 4 কোটি টাকার পণ্য। আমি জ্যাকেট নিতে এসেছি। আমি এটা নিয়েছি 500 টাকাতে আর কি, ভালো জিনিস, মোটামুটি কড়া শীতেও পরা যাবে। এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ব্যাপক চাহিদা। আমরা অনেক সস্তায় পাই জিনিসটা। অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে আর কি, কম দামের মধ্যে। কোট টাইপের জিনিসগুলো পাওয়া যাচ্ছে, দাম মোটামুটি সীমিত আকারের ভিতরে ভালোই বলা যায়। ব্যবসায়ী নেতারা বলছেন মধ্যবিত্ত পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই হলিডে মার্কেটের আয়োজন। সেই সাহেববাজার কেন্দ্রিক, সাহেববাজার বড় মসজিদ কেন্দ্রিক একটি হলিডে মার্কেট স্থাপন করা হয়। বর্তমানে সেটি বিস্তৃতি লাভ করে প্রায় আলুপট্টি পর্যন্ত চলে এসেছে। তাদের সহযোগিতার জন্য আমরা রাজশাহী চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে তাদের পাশে সবসময় থাকব। এখান থেকেই আগামীতে বড় ব্যবসায়ী ও উদ্যোক্তা তৈরি হবে বলেও আশা ব্যবসায়ী নেতাদের। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, রাজশাহীর এই হলিডে মার্কেটে এই মুহূর্তে আছেন আমাদের প্রতিনিধি বদরুল হাসান লিটন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিটন, আমরা তো জেনেছি যে হলিডে মার্কেটের বিক্রি 3 কোটি টাকা ছাড়িয়েছে, তো ছুটির দিনে বিশেষায়িত মার্কেটে নিয়ে ক্রেতা বিক্রেতা আসলে কি বলছেন, বা আপনি বেচা বিক্রি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ, লোপা যেমনটি বলছিলেন, আসলে যে এই হলিডে মার্কেটটি মূলত গত 6 বছর ধরে এখানে চলছে। প্রায় কোয়ার্টার কিলোমিটার এলাকা জুড়ে এই হলিডে মার্কেট, বিশেষ করে রাজশাহীর সাহেববাজার এলাকার সাহেববাজার 0 পয়েন্ট থেকে শুরু করে কুমারপাড়া মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে মূলত এই মার্কেটটি বসে এবং প্রতি শুক্রবারে এই মার্কেটে বসে এবং প্রচুর বেচা কিনা হয়। এখানে প্রায় 200-এরও বেশি দোকান প্রতি শুক্রবারে বসে এবং ক্রেতাও বেশ অনেক রয়েছে এখানে। এখানে বর্তমানে বিশেষ করে যে পোশাকগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হলো আসলে শীতের পোশাক, কারণ আপনি জানেন যে এখন শীত মৌসুম চলছে এবং গত কয়েকদিন ধরে রাজশাহী অঞ্চলেও রয়েছে শীতের তীব্রতা। সব মিলে কিন্তু এখানে এই শীতের পোশাকগুলো নিয়ে এখন বেশি পাওয়া যাচ্ছে এবং গরমের সময় এমনি স্বাভাবিক যে গরমের পোশাকগুলো এগুলো এই মার্কেটে পাওয়া যায়। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই যে আসলে মার্কেটের পরিবেশটা, ইতিমধ্যেই ধরেন যে এই মার্কেটটি জমে উঠেছে। বিশেষ করে সকাল 8টা থেকেই মূলত এখানে ক্রেতার আনাগোনা শুরু হয়েছে। তার আগে কিন্তু দোকানিরা তাদের দোকানের পসরা বসিয়ে এখানে প্রস্তুতি নেয়। এই প্রতি শুক্রবার কিন্তু একই চক্র, এখানে নারী পুরুষ সবাই মিলে ক্রেতা আছে, এখানে শিশুরাও আছে তাদের পোশাক কেনাকাটা করতে। সব মিলে একটা জমজমাট অবস্থান থাকে প্রতি শুক্রবার এই মার্কেটটি। এখানকার ক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে যে এখানে অনেকটা কম দামে পাওয়ার কারণে এখানে তারা এই পোশাকগুলো কিনতে আসে এবং বিক্রেতারাও বেচা কিনা করে খুশি। তারা তাদের হিসাব মতো যে একটি দোকানদার প্রতি শুক্রবার 20 থেকে 30,000 টাকা পর্যন্ত বেচা কিনা করে, সেই হিসাবে প্রায় 3 কোটি টাকার মতো বেচা কেনা হয় প্রতি শুক্রবার। এই ছিল এই হলিডে মার্কেটের সর্বশেষ পরিস্থিতি। লোপা। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা যুক্ত ছিলাম রাজশাহীর হলিডে মার্কেটে। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইতি টানতে সমঝোতায় প্রস্তুত পুতিন। আবার আমন্ত্রণ 21 সংবাদে। নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনা পরিষদের নির্বাচন কাল চলছে ভোট গ্রহণের প্রস্তুতি। সকাল 9টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকাল 4টা পর্যন্ত। সভাপতি প্রার্থী সহ 16 জন প্রার্থী লড়ছেন এই নির্বাচনে। ভোটার 2260 জন। গত রাতে 2 সভাপতি প্রার্থীর যৌথ আয়োজনে ভোটারদের জন্য ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রার্থী সহ ভোটাররা অংশগ্রহণ করেন এই আয়োজনে।
এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আরও আগে রাশিয়ার ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল এবং যুদ্ধের জন্য আরও ভালোভাবে প্রস্তুত নেওয়া উচিত ছিল বলে মনে করেন ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বছরের শেষ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুতিন। ইউক্রেনের কাছ থেকে 2014 সালে ক্রিমিয়া দখল করে রুশ সেনারা। এরপর থেকেই সংঘাতে জড়ায় ইউক্রেন রাশিয়া। আরও 7 বছর পর মস্কো আবার কিয়েভ দখলের চেষ্টা করলে সংঘাত আরও বাড়ে দুদেশের। তবে এই যুদ্ধের সমাপ্তি টানতে সমঝোতার জন্য প্রস্তুত পুতিন। তবে কী ধরনের সমঝোতা হতে পারে তা স্পষ্ট করেনি রুশ প্রেসিডেন্ট। একই সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে পুতিন জানান 4 বছর ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। তবে ট্রাম্প চাইলে তার সাথে আলোচনায় রাজি মস্কো। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বক্তব্যে অস্পষ্টতার ধূমজাল, রাজনৈতিক দলগুলো হতাশ। রূপপুর বিদ্যুৎ প্রকল্পে টিউলিপের দুর্নীতি নিয়ে ব্রিটেনের তোলপাড়, চাপের মুখে মন্ত্রিত্ব। ইসলামী ব্যাংকের এক শাখা থেকে এস আলমের 1100 কোটি টাকা লুট, 58 জনের বিরুদ্ধে দুদকের মামলা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বার আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।